স্বাগত ডিবিসি সংবাদে। আর আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। ফ্যাসিবাদের পতন হলেও দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি, আর গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে জনগণের ভোটের মাধ্যমে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের লিয়াজো কমিটির সাথে জমিয়াতে উলামায়ে ইসলামের বৈঠক শেষে এসব কথা জানান তিনি। বলেন, ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন দিতে বেশি সময় লাগার কথা নয়। নজরুল ইসলাম খান আরও বলেন, আগের মতোই যে কোনো আন্দোলনে বিএনপির সাথে রয়েছে জমিয়াতে উলামায়ে ইসলাম। এছাড়া এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে সমমনা 12 দলীয় জোটের সাথে আরেকটি বৈঠক করেন বিএনপির লিয়াজো কমিটি। জনগণের ভোটের মাধ্যমে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক একটা নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। এরকম একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য যা কিছু সংস্কার প্রয়োজন সেগুলো করেই এই নির্বাচনটা হবে। ঠিক আমরা মনে করি না আর কি যে সেটা করে নির্বাচন করতে খুব বেশি সময় লাগে। জুলাই গণ অভ্যুত্থানের 6 মাসেও পতিত সরকারের গুম, খুন ও গণহত্যায় জড়িতদের বিচার না হওয়ায় ক্ষোভ জানিয়েছে ইসলামী ছাত্র শিবির। রাজধানীতে গণমিছিল শেষে বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দেন তারা। এদিকে বিগত সময়ে জুলুমের পর্বত দলীয় নেতাকর্মীদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আওয়ামী লীগ সরকারের গুম, খুন, দুর্নীতিসহ রাষ্ট্রবিরোধী সব কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে ইসলামী ছাত্র শিবিরের এই গণমিছিল। জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে শুরু হয় মিছিল। শাহবাগ মোড়ে মিছিল শেষে কথা বলেন সংগঠনের নেতারা। আমাদের ভাইদেরকে হত্যা করেছে, পুরো পৃথিবী যা সাক্ষী হয়েছে, তাদেরকে এখনো গ্রেফতার করা হয় না। সামনে কাউকে আমরা ছাড়বো না যদি আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসন করতে চায়। হুঁশিয়ারি আসে, নতুন করে কেউ যদি ফ্যাসিবাদ সৃষ্টি করতে চায় অবস্থা আওয়ামী লীগের মতোই শোচনীয়। আজ পর্যন্ত 6 মাসের মধ্যে আমরা তাদের বিচার নিশ্চিত করতে দেখি নাই। বাংলার জমিনে আওয়ামী সন্ত্রাসীদের, নিকৃষ্ট ফাসিস্টদের, নিষিদ্ধ ছাত্রলীগের বিচার আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। রাজধানী ছাড়াও বিভাগীয় শহর সিলেট ও রাজশাহীতে একই দাবিতে গণমিছিল করে ছাত্র শিবির। এছাড়া মিছিল হয়েছে বগুড়া, নোয়াখালী, নীলফামারী, কিশোরগঞ্জ সহ আরও বিভিন্ন জেলায়। এদিকে রাজধানীর মগবাজারে সাবেক নারী সংসদ সদস্য হাফেজা আসমা খাতুনের স্মরণ অনুষ্ঠানে যোগ দেন জামায়াতের আমির। বলেন, হটকারিতা ও ফ্যাসিবাদ কারো জন্য কল্যাণ বয়ে আনে না। হটকারিতা, ফ্যাসিজম কারোর জন্যেই দুনিয়ায় কল্যাণ করে না, আখিরাতেও কল্যাণ করে না। জুলুমের মহাপর্বত আমাদের গাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। বিদায় নিতে পারবো না, আপনজনকে বিদায় দিতে পারবো না। আমি দোয়া করি এরকম পরিস্থিতি জাতির আরেকজন নাগরিকের জীবনে যেন আর ফিরে না আসে। ডিবিসি নিউজ ডেস্ক। বিশ্ব ইজতেমায় জুমার নামাজে অংশ নিয়ে দেশ, জাতি আর মুসলিম উম্মাহের শান্তি কামনায় দোয়া করলেন মুসল্লিরা। টঙ্গীর তোরাগ তীরে মূল ময়দান ছাড়াও আশেপাশের এলাকায় নামাজে অংশ নেন অনেকেই। এর আগে সকাল থেকে চলে দেশি বিদেশি বক্তাদের গুরুত্বপূর্ণ বয়ান। ইবাদত বন্দেগীতে মশগুল থাকেন মুসল্লিরা। আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত টঙ্গীর তুরাগ তীর। 160 একরের ইজতেমার মূল ময়দান ছাড়াও জুমার নামাজে এই জমায়েতের ঢেউ ছড়িয়ে পড়ে আশেপাশের রাস্তা অলিগলিতে। বিশ্ব ইজতেমার জুমার নামাজে অংশ নিতে পেরে সৌভাগ্যবান মনে করেন মুসল্লিরা। নামাজ শেষে দোয়া করেন দেশ ও জাতির কল্যাণের জন্য। বিশ্ব ইজতেমার উপলক্ষ করিয়া আল্লাহ তাআলা সকলের অন্তরে যেন শান্তি বিরাজ করে আনে। যে আমরা মানুষ কিছু জানি না, তারপরে আমাদের আসলে আমরা কি শিখতে পারি। এখানে আসলে ইমান ও আমলের মেহনত সম্পর্কে আলোচনা হয়, এতে আমাদের ইমান ও আমল বৃদ্ধি পায়। দেশবাসীর কল্যাণের জন্য, দেশের সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা কায়মন বাক্যে প্রার্থনা করলাম। এর আগে বাদ ফজর পাকিস্তানের শীর্ষ এক আলিমের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম। পরকালীন মুক্তির লাভের আশায় শীত কুয়াশার মধ্যে চলে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগী। সমস্ত আসতে পারে না, এদের কাছে এখানে তাবলিগ হাজার হাজার তাবলিগ জমাত উঠে, এদের কাছে তাবলিগ পৌঁছে দিতে হবে। কাজটা আমরা মৌত পর্যন্ত করব, সবাই এরকম এরাদা নিয়েছি। আর এই কাজ ছাড়া
আমাদের এই দুনিয়ার জমিনে কোনো উপায় নেই। আমরা এদের কাছ থেকে শিখে সারা বাংলায় এই কাজের দাওয়াত ও মেহনতের কাজ আমরা ছড়িয়ে দিতে চাই। কিভাবে আমরা শান্তিতে থাকতে পারি এবং আখিরাতে কিভাবে মুক্তি পাইতে পারি, এজন্য মুরব্বিরা আমাদেরকে এগুলো শিখাইতেছে, আমরা শুনতেছি এবং ওই অনুযায়ী আমল করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপে অংশ নিয়েছে 41 জেলা ও ঢাকা একাংশের মানুষ। ইজতেমা ও এর আশেপাশে এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, টঙ্গী, গাজীপুর। দেশের বাজারে সয়াবিন তেলের সংকট কাটছেই না। বিক্রেতাদের অভিযোগ, আগাম টাকা নিয়েও সরবরাহ করে না কোম্পানিগুলো। ডিলারদের কাছে ধরনা দিয়েও মিলছে না চাহিদা মতো তেল। বোতলজাত সয়াবিনের সরবরাহ নিয়ে সংকটে দাম বেড়েছে খোলা সয়াবিন সহ বিকল্প ভোজ্য তেলগুলোর। কোম্পানিগুলোর লোকসান বিবেচনায় নিয়ে প্রায় 2 মাস আগে সয়াবিন তেলের দাম বাড়ায় সরকার, কিন্তু তারপরও প্রতিষ্ঠানগুলো বাজারে চাহিদা মতো সরবরাহ বাড়ায়নি, এমন অভিযোগ বিক্রেতাদের। সকালে 3-3টা ডিলারের সঙ্গে কথা হলো, তারা বলতেছে তাদের কাছে কোনো সোয়াবিনই নাই, বোতলজাত পায় নাই, ড্রামও পায় নাই। টাকা চলে গেছে তাদের কাছে, এখন তারা যেদিন দেয় সেদিন পাবো, তাছাড়া তো আর কিছু করার নাই। রাজধানীর বাজারে 5 লিটারের সয়াবিন তেল বিক্রি হচ্ছে 845 থেকে 850 টাকায়, আর 1 লিটারের বোতল 170 টাকা। তবে বাস্তবতা হলো 1 ও 2 লিটারের বোতলের সরবরাহ নেই। বলে নাই, মাল নাই, প্রোডাকশন নাই, মাল নাই, তো আমরা কি বলবো? ওরা যা বলে তাই তো শুনি। 5 লিটারের গুলো বিক্রি করতেছি 850 টাকা। বোতলজাত তেলের সংকটে দাম বেড়েছে খোলা তেলের। বাজার ভেদে বিক্রি হচ্ছে 166 থেকে 170 টাকা লিটার বা 185 টাকা কেজি দরে। পামজাত যে তেলটা ওটা 20 কেজি দাম বিক্রি করতে হচ্ছে আপনার 172 থেকে 170 থেকে 175 টাকা। বাজারের অস্থিরতায় বন্ধ কারওয়ান বাজারের ডিলারের দোকান। সয়াবিন তেলের সংকটে দাম বেড়েছে বিকল্প ভোজ্য তেল রাইস ব্র্যান, ক্যানেলা ও সানফ্লাওয়ারের। রাইস ব্র্যান ওই যে দাম বাড়াইছে, যে আগে ছিল 1050, এখন করছে 1080। তো ক্যানেলা এখন না ভাই, এটা খাইতে হচ্ছে। সোয়াবিন নাই, আমরা তো খোঁজ করতেছি, সোয়াবিন নাই, কোথায় গেছে এটা সরকার দেখুক। একই চিত্র ঢাকার বাইরেও। খুলনা মহানগরীর গল্লামারী বাজার ঘুরে দেখা গেছে বোতলজাত তেল বিক্রি হচ্ছে 180 টাকা লিটার, আর খোলা তেলের দর 180 থেকে 185 টাকা। বোতল একটু সংকট আছে, বোতল তেলটা পাওয়া যাচ্ছে না। 842 টাকা কিনি, 850 টাকা বিক্রি করি 5 লিটার তেল, কিন্তু তার সাথে আটা, ময়দা, চিনি গুঁড়া, চাল এগুলা নিতে হবে, তাও পাওয়া যাচ্ছে না ঠিক মতন। এ অবস্থা উত্তরের জেলা পঞ্চগড়েও। আধা লিটার ও 1 লিটারের বোতলের সংকটে বিপাকে নিম্ন আয়ের ক্রেতা। বোতলজাত যে সোয়াবিন সেটা হচ্ছে আপনার একটু কম দাম। এই সোয়াবিনটা খোলা বাজারে বিক্রি করার জন্য তারা বোতলজাত থেকে খোলা টিনে করে বিক্রি করতেছে। যেরকম দাম আছে তাছাড়া অনেক কমানোর প্রয়োজন, কারণ এরকম তো কেনার প্রয়োজন আমাদের সামর্থ্য নাই। দেশ জুড়েই বিক্রেতারা বলছেন, শিগগিরই বাজারে ভোজ্য তেলের সরবরাহ বাড়ানোর উদ্যোগ না নিলে আসছে রমজানে এ সংকট আরও তীব্র হবে। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। কাল পর্দা উঠছে অমর 21শে বইমেলার। বেলা 3টায় মাসব্যাপী এই মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার সকালে বইমেলার নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শন করে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী হুঁশিয়ারি দিয়ে বলেন, হরতাল দিয়ে নাশকতার চেষ্টা করা হলে কঠোর হস্তে তা দমন করা হবে। উস্কানিমূলক কোনো বই যেন মেলায় না থাকে সেজন্য বাংলা একাডেমিকে বলা হয়েছে বলেও জানান তিনি। ধীরে ধীরে সেজে উঠেছে মেলা প্রাঙ্গণ। 600-র বেশি প্রতিষ্ঠান নিয়ে সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে চলছে শেষ সময়ের প্রস্তুতি। হাতুড়ি পেরেক আর রং তুলির আঁচড়ে স্টল সাজানোর কাজে ব্যস্ত কর্মীরা। শনিবার বেলা 3টায় মাসব্যাপী এই মেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী এবারের বইমেলায় থাকছে জুলাই চত্বর। অমর 21শে গ্রন্থমেলার এবারের প্রতিপাদ্য জুলাই গণঅভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ। এবার মানসম্পন্ন বই প্রকাশে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানালেন সংশ্লিষ্টরা। বিগত বছরগুলোর তুলনায় পাঠক দর্শনার্থীর ভিড় বাড়ার আশাও তাদের। আশা করতেছি যথা সময়ের মধ্যে আমাদের কাজ শেষ হবে এবং আমরা আগামীকালকের জন্য প্রিপারেড। আশা করি এবার বেচাকেনা খুবই ভালো হবে। আমরা প্রত্যাশা করতেছি গতবারের চেয়ে এবারের বইমেলাটা খুব ভালোভাবে শুরু হবে। শুক্রবার সকালে মেলার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন ডিএমপি কমিশনার। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। জানান, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বইমেলায় লেখক প্রকাশকদের উপর হামলার অভিযোগে যারা গ্রেপ্তার হয়েছিলেন তাদের উপর নজর রাখা হচ্ছে। সিসিটিভি দ্বারা
সমগ্র এলাকা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আনা হয়েছে। কোনোরূপ বিস্ফোরক দ্রব্য, দাহ্য পদার্থ, মাদক যাতে প্রবেশ না করে তাদের জন্য আমাদের ব্যাপক তল্লাশি থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় 1 মাস মেলা চলবে। এই 1 মাস কোনো ভারী যানবাহন চলাচল করবে না। মেলায় যেন কোনো উস্কানিমূলক বই প্রকাশিত না হয় সে বিষয়ে নজর রাখা হচ্ছে বলেও জানান তিনি। সমন্বয় সভা করেছিলাম, সেখানে বাংলা একাডেমির কর্মকর্তারা ছিলেন। তাদেরকে আমরা রিকোয়েস্ট করছি যে এরকম কোনো বই যেন স্টলে না আসে এবং কোনো বইয়ের ভিতরে এই উস্কানিমূলক কথা লেখা আসে এটার জন্য ওনারা স্ক্যানিং করে ভেটিং করে স্টলে উপস্থাপন করেন। আমি আশা করি ওনারা ওনাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করবেন। এছাড়া ছাত্রলীগ সহ কেউ যদি হরতাল সহ কর্মসূচির নামে নাশকতার চেষ্টা করে তাদের কঠোরভাবে দমন করবে পুলিশ। আর দ্বিতীয় অংশ ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের অর্থনৈতিক ভারসাম্য রক্ষায় সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয় শুক্রবার বিকেল 5টায়। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ দিন, তাই শুক্রবার সকাল থেকেই ক্রেতা দর্শনার্থীদের ঢল নামে মেলায়। সমাপনী দিনে স্টলে স্টলে বিশেষ ছাড়, আটটা লুফে নেন ক্রেতারা। কেনাকাটা ছাড়াও পরিবার পরিজন নিয়ে মেলা উপভোগ করতেও আসেন অনেকেই। অনেক ভালো লাগছে, শেষ দিনের আগেও আসা হয়েছে আমাদের, এবার ফ্যামিলি সহ সবাই মিলে এসেছি। আমার অনেক ভালো লাগছে, আমি আমার আব্বু আম্মু আর আমার 2 বোনের সাথে এসেছি। আমরা অনেক দূর রংপুর থেকে আসছি, ইনশাআল্লাহ আমরা মেলা ঘুরতে আসছি। ক্রেতা দর্শনার্থী বিবেচনায় বিক্রেতাদের কেউ কেউ বলছেন বিগত বছরের তুলনায় বেশ ভালো ব্যবসা হয়েছে। অনেকে আবার মেলার সময়সীমা 1 দিন বৃদ্ধির দাবি জানালেও তাতে সায় দেয়নি কর্তৃপক্ষ। গতবারের থেকে এবারে অনেক ভালো সাড়া পেয়েছি, আজকেও শুরু থেকেই ভালো আছে। যদি এই ফেয়ারটা আরো কিছুদিন এক্সটেন্ড করে যেত সবাই উপকৃত। বাণিজ্য মেলা উপলক্ষে বিশেষ অফার অবশ্যই চলছে, আমরাও চমৎকার ভালো সাড়া পেয়েছি ইনশাআল্লাহ। মেলায় অংশ নেয়া 343টি প্রতিষ্ঠানের মধ্যে প্রথম পুরস্কার পায় 22টি, দ্বিতীয় পুরস্কার 16টি আর তৃতীয় পুরস্কার পায় 13টি প্রতিষ্ঠান। বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার জেতা দেশি বিদেশি এসব প্রতিষ্ঠানকে ক্রেস্ট তুলে দেন বাণিজ্য উপদেষ্টা। এদিকে সক্ষমতা বৃদ্ধিতে ব্যবস্থা নিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান বাণিজ্য উপদেষ্টা। পরের বারের মেলার রূপরেখাও তুলে ধরেন তিনি। আপনারা জানেন যে আমরা 2026 সালের নভেম্বর মাসে এলডিসি গ্র্যাজুয়েট হতে যাচ্ছি। তো এই সুযোগে আমি ব্যবসায়ীদেরকে জানাতে চাই যে আপনারা নিজেদের সক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রে সার্বিকভাবে মনোযোগী হন। মানজু মাফরুজ নীলিমা, ডিবিসি নিউজ, পূর্বাচল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। দেশে বাড়ল জ্বালানি তেলের দাম। সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে 1 টাকা করে বাড়ানো হয়েছে। জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের অংশ হিসেবে ফেব্রুয়ারি মাসের জন্য এই দাম নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে সরকার। এতে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন গ্রাহকরা, আর বিশেষজ্ঞরা বলছেন মূল্য নির্ধারণের সঠিক পদ্ধতি অনুসরণ করা প্রয়োজন। গত বছরের মার্চ থেকে বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করেছে সরকার। সেই হিসাবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হয়। শুক্রবার এ নিয়ে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। নতুন দাম অনুযায়ী ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি 104 টাকা থেকে বাড়িয়ে 105 টাকা করা হয়েছে। এছাড়া 1 টাকা বাড়িয়ে পেট্রোলের দাম 122 টাকা এবং অকটেনের দাম করা হয়েছে 126 টাকা। এদিকে সব ধরনের জ্বালানি তেলের দামের বৃদ্ধিতে গ্রাহকদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আমাদের জন্য সামঞ্জস্য হিসাবে তেলের দামটা কমানোর দরকার ছিল, তবে এটা আমি স্বাভাবিক দৃষ্টিতে দেখতেছি না, আমাদের জন্য খুব খারাপ হয়েছে। তেলের উপরে সবকিছু নির্ভর করে, এগুলা যাতায়াত ব্যবস্থা তেলের উপরেই চলে, কারণ আমাদের ভাড়া বাড়বে। কিছুদিন আগে তেলের বাজারে দাম কমছে, এখন হঠাৎ করে কেন বাড়াইছে ওনারাই ভালো জানে। বিশেষজ্ঞরা বলছেন সঠিক পদ্ধতিতে মূল্য নির্ধারণ করলেই কেবল লাভবান হবেন ভোক্তারা। তার বাজেট ঘাটতি পূরণ করার নীতি গ্রহণ করা তো উচিত না, কখনোই সমীচীন না। সরকার সেই কাজটাই করেছে। আমরা মনে করি বর্তমান সরকার দেরিতে হলেও এই বিষয়টি বুঝবে এবং বিআরসির কাছে সমস্ত মূল্যহার নির্ধারণের এখতিয়ার ফিরিয়ে দেবে। জ্বালানি বিভাগ করবে না, বিপিসি করবে না। এর আগে জানুয়ারিতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে 1 টাকা কমানো হয়েছিল। আগের মাসের তুলনায় অপরিবর্তিত ছিল পেট্রোল ও অকটেনের দাম।
সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। হত্যা মামলায় খালাসপ্রাপ্ত এবং সাজা শেষ হওয়া কারাবন্দী বিডিআর সদস্যদের অবিলম্বে মুক্তি দেয়া, চাকরিচ্যুতদের চাকরি ফিরিয়ে দেয়া সহ 6 দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। পিলখানার ভেতরে ও বাহিরে 18টি বিশেষ আদালত ও অধিনায়কের সামারি কোর্ট গঠন করে যেসব বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের পুনর্বহাল, পিলখানার ঘটনায় শহীদ 74 জনের হত্যাকারীদের বিচার নিশ্চিত করার দাবিও জানান তিনি। আপনাদের সাথে যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের সুবিচার আমরা চাই। যারা নিরপরাধ, বিভিন্নভাবে যারা দণ্ডপ্রাপ্ত হওয়া সত্ত্বেও যারা ইতোমধ্যে তাদের মেয়াদ শেষ হয়েছে এবং যারা খালাস পেয়েছেন এবং আইনগতভাবে যাদের কোনো বাধা নেই তাদের অতি দ্রুত সময়ের মধ্যে মুক্তি দেওয়া। গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে জড়িতদের গ্রেপ্তারে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এর আগে বৃহস্পতিবার রাতে স্থানীয় সন্ত্রাসীদের হামলায় বিশ্ববিদ্যালয়ের 8 শিক্ষার্থী আহত হয়। আহতদের মধ্যে 5 জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় 3 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো 15 থেকে 20 জনকে আসামি করে মামলা করা হয়েছে। এদিকে খবর ছড়িয়ে পড়লে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শতাধিক শিক্ষার্থী গোপালগঞ্জ সদর থানায় এসে জড়ো হয়। এ সময় তারা আসামিদের গ্রেপ্তারে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে বিক্ষোভ করে। এবার থাকছে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন মহানগর রাজনীতির হালচাল। আজ থাকছে গাজীপুরের রাজনীতির খবরাখবর। গণ অভ্যুত্থানের পর নানা অস্থিরতার মধ্যেও দিকে দিকে বইছে নির্বাচনী হাওয়া। ব্যতিক্রম নয় গাজীপুর মহানগরও। নির্বাচনের বার্তা ভোটারদের কাছে পৌঁছে দিতে তৎপরতা শুরু করেছে রাজনৈতিক দলগুলো। এদিকে মনোনয়ন প্রত্যাশীদের আলাদা আলাদা কর্মসূচিতে গাজীপুর বিএনপিতে গ্রুপিং স্পষ্ট। নির্বাচনের প্রস্তুতি নিলেও আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে সন্তুষ্ট নয় জামায়াত ও ইসলামী আন্দোলন। আর তারুণ্যের হাত ধরে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকার অদূরে গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল গাজীপুর। মহানগরীর বড় অংশ নিয়ে গাজীপুর 2 আসন। অভ্যুত্থানের পর দলীয় কর্মসূচি নিয়ে বিএনপি, জামায়াত ইসলাম ও ইসলামী আন্দোলন তৎপর হলেও লাপাত্তা আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। এখানে মাঠের রাজনীতিতে বিএনপির গ্রুপিং স্পষ্ট। গুঞ্জন আছে মনোনয়ন চাইবেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডাক্তার মাজহারুল আলম, মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, সাধারণ সম্পাদক এম মঞ্জুল করিম রনি, সাবেক যুগ্ম আহ্বায়ক রকিবউদ্দিন সরকার পাপ্পু এবং কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার। এই 5 নেতাই আলাদা আলাদা কর্মসূচি পালন করছেন। তবে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বলছেন দলীয়ভাবে যাকে মনোনয়ন দেওয়া হবে সবাই মিলে তার জন্য কাজ করবেন। গাজীপুর মহানগর বিএনপি বর্তমানে সাংগঠনিকভাবে খুব শক্তিশালী। প্রতিযোগিতা থাকতেই পারে, নাম কেউ মনোনয়ন প্রত্যাশী থাকতেই পারে, সেখানে দল বিবেচনা করবে, হাইকমান্ড বিবেচনা করবে। জামায়াত নেতারা মনে করেন সংস্কারের পর নির্বাচন হলে তার সুফল পাবে জনগণ। আর গাজীপুর 2 আসনে তাদের প্রার্থী হবেন কেন্দ্রীয় নেতা মোহাম্মদ হোসেন আলী। আমরা মনে করি যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, যারা 5ই আগস্টের ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে, তাদের বিচার হওয়া দরকার এবং তাদেরকে রেখে কোনো সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। সংস্কার হওয়ার পর যে নির্বাচন হবে সে নির্বাচনের সুফল জনগণ পাবে ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলনের নেতাদের অভিযোগ স্বৈরাচারের পতন হলেও একটি দলের নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী। এখনো সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি বলে মনে করে দলটি। আইন শৃঙ্খলা বাহিনীর চরিত্র পরিবর্তন হয় নাই এবং আগের ট্রেডিশন মতোই আর তারা চলছে। আমরা তো এই অবস্থা পরিবর্তন চাই, মানুষ পরিবর্তন চায়। এই পরিবর্তনের জন্যই কিন্তু জুলাই আগস্টের অভ্যুত্থানটা হয়েছে। নির্বাচনী সংস্কারের পরে কিভাবে নির্বাচনটা হবে এটার উপর নির্ভর করবে যে আমরা আসলে কিভাবে নির্বাচন যাচ্ছে। এদিকে তারুণ্যের হাত ধরে দেশকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মাঠ গোছানোর পাশাপাশি লাগাতার কর্মসূচি নিয়ে এগিয়ে যেতে চায় তারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যে সকল সদস্যবৃন্দ আছে তাদেরকে নিয়ে মহানগরে অলরেডি আমাদের কার্যক্রম শুরু করেছি। মানুষ আমাদেরকে দেখতে চায় ভালো একটা জায়গা, যেখানে আমরা আমাদের যে সংস্কারের যে কথাগুলো বলি সেই জায়গা থেকে যেন আমরা সংস্কারগুলো করতে পারি। অরাজনৈতিক সমালোচকরা বলছেন, রাজনীতির মাঠে সাংগঠনিক অবস্থান শক্ত করতে দখলবাজি চরিত্র থেকে বেরিয়ে আসতে হবে দলগুলোকে। বিশ্বাসহীনতার নির্বাচন, সেই দখলবাজি, সেই টেন্ডারবাজি, সেই দুঃশাসন যেন আমরা না দেখি, এটা কিন্তু জনগণের প্রত্যাশা। বাংলাদেশের রাজনীতির ইতিহাস যদি দেখি, মানুষ শেষ পর্যন্ত দুটি দলকেই বেছে নেয়। আশা করা যাচ্ছে আমরা এবার সেটার ভিন্ন কিছু দেখতে পাবো বলে বিশ্বাস রাখছি। 57টি ওয়ার্ড নিয়ে 2013 সালে গাজীপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়। 5টি আসনে বিন্যস্ত এই জেলার 1 ও 5 আসন আংশিক মহানগরে থাকলেও 2 নং আসনের পুরোটাই মহানগরের মধ্যে। মাহমুদা শিকদার, ডিবিসি নিউজ, গাজীপুর। শনিবার বিকাল 4টার মধ্যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি মানা না হলে উত্তর সিটির যে কোনো স্থান অবরোধের ঘোষণা দিয়েছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। তবে ইজতেমার কারণে ভোর 6টা থেকে বেলা 11টা পর্যন্ত শিথিল থাকবে তাদের এই কর্মসূচি। শুক্রবার রাত 11টার দিকে কলেজে অনশন কর্মসূচি থেকে এই ঘোষণা দেওয়া হয়। এর আগে 7 দফা দাবিতে জুমার নামাজের পর আবারও সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, যৌক্তিক দাবি নিয়ে দ্বিচারিতা করছে সরকার। মন্ত্রণালয় কমিটি গঠন করলেও দৃশ্যমান কোনো কার্যক্রম নেই বলেও অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। এদিকে সড়ক অবরোধের কারণে দুপুর থেকে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আউটসোর্সিং কর্মচারীদের বৈষম্য দূর করতে সরকারের কাছে সুপারিশ করা হচ্ছে বলে জানিয়েছেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। শুক্রবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটের মিলনায়তনে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের আয়োজনে এক সেমিনারে এই কথা বলেন তিনি। সুলতান উদ্দিন আহমেদ আরও বলেন, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে কমিশন চেষ্টা করে যাচ্ছে। পাশাপাশি শ্রমিকদের বৈষম্য দূরীকরণে প্রয়োজনীয় সুপারিশ করতে শ্রম সংস্কার কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের প্রথম দায়বদ্ধতা হচ্ছে আপনাদের কাছে, যাদের কাছ থেকে আমরা মতামত নিচ্ছি, যাদের বৈষম্য দূর করার সুপারিশ করার জন্য আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করব এবং আমরা চেষ্টা করছি যাতে অ্যাটলিস্ট মতামতের প্রতিফলন ঘটানোর ক্ষেত্রে কোনো ব্যত্যয় না হয়। জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে গেল দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বিজনেস সামিট কোচ কাঞ্চন একাডেমির বিজনেস ব্রেক থ্রু সামিট 2025। রাজধানীর সেনা প্রাঙ্গণ মিলনায়তনে দিনব্যাপী এই সামিটে সারা দেশ থেকে 3000-এরও বেশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা অংশ নেয়। অনুষ্ঠানে প্রশিক্ষণ পরিচালনা করেন কোচ কাঞ্চন একাডেমির প্রতিষ্ঠাতা ও দেশের প্রথম সার্টিফাইড হ্যাপিনেস বিজনেস কোচ মোহাম্মদ ইলিয়াস কাঞ্চন। অনুষ্ঠানে কোচ কাঞ্চনের 6ষ্ঠ বই ব্রেন ব্যালেন্স সমান ব্যাংক ব্যালেন্স বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এমন ব্যতিক্রমী বিজনেস সামিটে অংশ নিতে পেরে খুশি উদ্যোক্তারা। রান ফর দ্য হেল্পলেস চিলড্রেন এডুকেশন আর্থ প্রতিপাদ্যে রাজধানীর হাতিরঝিলে হয়ে গেল ম্যারাথন প্রতিযোগিতা। নারী পুরুষ মিলিয়ে এবারের আয়োজনে অংশ নেন 480 জন। বিশ্ব মানবাধিকার ভিশন নামের বেসরকারি প্রতিষ্ঠান পরিচালিত শিক্ষার স্বপ্ন নামের স্কুলের জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে শুক্রবার ভোর 6টায় শুরু হয় 7.5 কিলোমিটারের এই দৌড় প্রতিযোগিতা। আয়োজকরা জানান, এই ম্যারাথনটি সুবিধাবঞ্চিত শিশুদের সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে একটি পদক্ষেপ। অংশ নেওয়া সবাই শিক্ষার স্বপ্ন স্কুলের তহবিল সংগ্রহের সহযোগী হবেন। প্রতিযোগিতার পুরুষ বিভাগে জয়ী হন সুরুজ মিয়া, আর নারীদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন ইয়াসমিন আক্তার। এ পর্যায়ে থাকছে খেলার খবর। বিপিএলে ম্যাচ পাতানো হচ্ছে কিনা এবং ক্রিকেটাররা কোনো অনৈতিক কাজের সাথে জড়িয়ে পড়ছে কিনা সেসব নজরদারিতে রাখছে বিসিবি। আসরের শুরু থেকে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট রয়েছে তৎপর, তাই টুর্নামেন্ট চলাকালীন এই বিষয়গুলো নিয়ে সতর্কতার সাথে সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানালেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। ইনভেস্টিগেশনের সিচুয়েশনে আছে। বিপিএলে ফিক্সিং এর গন্ধ, গণমাধ্যমে প্রকাশিত খবর, অভিযোগের তীরের ডগায় ক্রিকেটার থেকে ফ্র্যাঞ্চাইজি ওনার, আছে টিম ম্যানেজার। ব্যক্তির পর রয়েছে প্রতিষ্ঠান। দুর্বার রাজশাহী,
ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, সিলেট স্ট্রাইকার্স। খবরের সত্যতা কতটুকু, কি বলছে বিসিবি? অ্যান্টি করাপশন ইউনিট অফ ক্রিকেট বোর্ডের এটা কিন্তু একটা ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল ইউনিট। এদের নিজেদের একটা রেগুলেশন আছে কাজ করার, তারা তাদের কাজ করে যাচ্ছে। তারপরে এই রেগুলেশন অনুযায়ী যখন এগুলি সাবমিট হবে তখন আমরা জানতে পারবো। হোম অফ ক্রিকেটে চলছে সব ঠিকঠাক। শেষের পথে এবারের আসর 7 দল থেকে 4, এরপর 2, শেষ পর্যন্ত 1। বিপিএল নজরদারিতে কাজ করছে বিসিবির নিজস্ব অ্যান্টি কারাপশন ইউনিট। মিডিয়া কর্তা বললেন হিসাব নিকাশ করছে বিসিবিও। আমার মনে হয় এইসব নিউজ কোথা থেকে কে পেয়েছে জানি না, এটা কিন্তু প্লেয়ারদের ক্ষতি হচ্ছে যারা ইনভলভ না। সো আনটিল প্রুভেন গিল্টি আপনি কাউকে তো অ্যাকিউজ করতে পারেন না। জানা গেছে এরই মধ্যে বিচ্ছিন্ন আকারে কিছু খবর পৌঁছে গেছে বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের দরবারে। সেসব পর্যালোচনা করে দেখা হচ্ছে। কেউ কিছু করলে এটা কিন্তু ক্রিকেট বোর্ড আপনার স্ট্রংলি এটা হ্যান্ডেল করবে। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা। অনুষ্ঠিত হলো চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ রাউন্ডের ড্র। 2024-25 চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ রাউন্ডে ম্যানচেস্টার সিটিকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এ নিয়ে টানা চতুর্থ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ নকআউট পর্বে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ আর ম্যানচেস্টার সিটি। সবশেষ মৌসুমে কোয়ার্টার ফাইনালে সিটিকে হারিয়েছিল রিয়াল। এবার দু দলের এক দলকে বিদায় নিতে হচ্ছে নকআউট পর্বের প্রথম রাউন্ডেই। এদিকে সহজ প্রতিপক্ষ পেয়েছে পিএসজি, মিলান ও বায়ার্নের মতো পরাশক্তিরা। প্লে অফে পিএসজির প্রতিপক্ষ ব্রেস্ট, বায়ার্নের সেল্টিক আর এসি মিলানের প্রতিপক্ষ ফেরনুদ। এছাড়া বরুশিয়া ডর্টমুন্ড খেলবে স্পোর্টিং সিপির সাথে। ইউভেন্টাস লড়বে পিএসভির বিপক্ষে। ডিবিসি সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv। এছাড়া ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন।